আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ট্রাম্পের পরিণতি সাদ্দামের চেয়ে ভালো হবে না বললেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। কাশ্মীরে স্থানীয় নির্বাচনে বড় জয় পেল বিজেপি বিরোধী গুপকর জোট। কাশ্মীর সীমান্তে উত্তেজনা সৃষ্টির বিষয়ে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি। নিজের পছন্দে বিয়ে ও স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করা যাবে জানালো কলকাতা হাইকোর্ট। উত্তেজনা নিরসনের সঠিক পথ হচ্ছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা, বলল চীন। ফ্রান্সে 3 পুলিশকে হত্যাকারীর মরদেহ উদ্ধার। বাশার আল আসাদের পরিবারকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি। নিউ ইয়র্কে করোনার নতুন ধরনের সংক্রমণের তথ্য নেই জানালো গভর্নর। এবার ভেঙে দেওয়া হয়েছে ইসরায়েলের সংসদ, চ্যালেঞ্জের মুখে যুদ্ধবাজ নেতানিয়াহু। এবং পৃথিবীর শেষ প্রান্তেও করোনার হানা, এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ জানতে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিণতি ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চেয়ে ভালো হবে না, একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি বুধবার মন্ত্রিসভায় বৈঠকে বলেন, ইরাকের সাদ্দাম ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প চাপিয়ে দিয়েছে অর্থনৈতিক যুদ্ধ। সে সময় ইরানি জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সাদ্দামকে পরাজিত করে। এরপর সেই সাদ্দামের মৃত্যু হয় ফাঁসি কাষ্ঠে। রুহানি বলেন, যারাই ইরানিদের পরাজিত করতে চেয়েছে তাদের বিরুদ্ধে ইরানিরা প্রতিরোধ গড়ে তুলেছে এবং বিজয়ী হয়েছে। ইরান আন্তর্জাতিক ফোরামেও মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যর্থতার স্বাদ আস্বাদনে ব্যর্থ করেছে বলে তিনি মন্তব্য করেছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক জোরদারের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট আরও বলেছেন, আজারবাইজানের ভূখণ্ড মুক্ত হওয়ার বিষয়টি ইরানের সঙ্গে সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। ইরান এবং আজারবাইজান খোদা আফরিন বাঁধের মাধ্যমে পানি সংরক্ষণ এবং বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। ইরান ও আফগানিস্তানের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে খাফ হেরাত রেল লাইন মাজার শরীফকে যুক্ত করার পাশাপাশি তা মধ্য এশিয়া এবং উজবেকিস্তানকে সংযুক্ত করবে বলে আশা করছি। ভারত শাসিত জম্মু কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনে 7 দলীয় জোট গুপকার অ্যালায়েন্স বড় জয় পেয়েছে। মোট 280টি আসনের মধ্যে তারা পেয়েছে 112টি আসন। পাশাপাশি একক বৃহত্তম দল হিসেবে উঠে এলো বিজেপি। 74টি আসন পেয়েছে তারা। এখন পর্যন্ত বন্দিপোরা, কাপুরা, পুঞ্জ, রাজৌরির চূড়ান্ত ফল পাওয়া যায়নি। জম্মু কাশ্মীরের ডিডিসির 280টি কেন্দ্রে ভোট হয়েছে মোট 8 দফায়। ভোট গ্রহণ শুরু হয় 28শে নভেম্বর। এছাড়া কাশ্মীরের 935টি পঞ্চায়েত সরপঞ্চের 11,000-এর বেশি শূন্যপদে ভোট হয়েছে। প্রতিটি আসনেরই ভোট গণনা শুরু হয়েছিল মঙ্গলবার সকালে। 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথম গণতান্ত্রিক ভোট হলো। এখন পর্যন্ত দেখা যাচ্ছে গুপকর ও বিজেপিকে সরিয়ে রেখে নির্দলীয় প্রার্থীরা পেয়েছেন 49টি আসন, কংগ্রেস পেয়েছে 26টি আসন, আপনি পার্টি পেয়েছে 12টি আসন, পিডিএফ ন্যাশনাল প্যান্থার্স পার্টি পেয়েছে 2টি করে আসন, বিএসপি পেয়েছে 1টি আসন। কাশ্মীরের ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স পেয়েছে 72টি আসন। শাসক দল বিজেপি পেয়েছে মাত্র 3টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে 49টি আসন, যা কংগ্রেস কিংবা পিডিপির চেয়ে বেশি। জম্মু রাজ্যে বিজেপি 71টি আসন পেয়েছে। ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের একযোগে প্রাপ্ত আসন 45। ওদিকে কাশ্মীরে এই প্রথম আসন পেয়ে দারুণ খুশি বিজেপি। গুপকর জোটকে প্রথম থেকেই গুপকর গ্যাং বলতে শুরু করেছিল বিজেপি। দীর্ঘদিন বন্দী থাকার ফলে প্রচারেরও সুযোগ পাননি পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বা ফারুক ওমররা। তারপরও এই জয়কে তাৎপর্যপূর্ণ মনে করছে জোট। তাদের মতে এই জয় আসলে বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রের সিদ্ধান্ত কাশ্মীরবাসী পছন্দ করেনি। অন্যদিকে 74টি আসনে জয় পরিবর্তনের আলো দেখছে বিজেপিও। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় অনবরত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত, তবে পাকিস্তান যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেবে। তিনি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় এলওসি পরিদর্শনের সময় এ কথা বলেছেন। তথ্য জানিয়েছে পাক সেনাবাহিনীর জনসংযোগ দফতর। পাকিস্তানের সেনা প্রধান আরও বলেছেন, ভারত আমাদের সীমান্তে উত্তেজনা বাড়িয়ে চলেছে। এছাড়া পাকিস্তানের ভূখণ্ডে জাতিসংঘের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসবই আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
তবে পাকিস্তান যে কোনো হুমকির দাঁত ভাঙার জবাব দিতে প্রস্তুত বলে তিনি জানান। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে ভারত। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, কৃষক আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে বর্তমানে চাপে রয়েছে ভারতের বিজেপি সরকার। তাই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে সাধারণ নাগরিকদের নজর ঘোরাতে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ফের হামলা চালানোর ছক কষছে তারা। তবে গোয়েন্দাদের মারফত এই খবর পাওয়ার পরেই ভারত পাকিস্তান সীমান্তে আরও সেনা মোতায়েন করা হয়েছে, চালানো হচ্ছে নজরদারিও। পাকিস্তানের বিভিন্ন সূত্র দাবি করেছে নতুন করে পাকিস্তানের ভূখণ্ডে গুলি চালিয়েছে ভারতীয় সেনারা। এর ফলে কয়েকজন বেসামরিক পাকিস্তানি নাগরিক হতাহত হয়েছেন। প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি নিজের পছন্দে বিয়ে এবং স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করতে পারবেন, এতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে মন্তব্য করেছেন কলকাতার উচ্চ আদালত। ভিন্ন ধর্মের একজনকে বিয়ে করার পর মেয়ের বাবা আদালতে একটি পিটিশন দায়ের করেন, যার প্রেক্ষিতে এমন মন্তব্য করেন আদালত। মামলায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, যদি কোনো প্রাপ্তবয়স্ক নিজের পছন্দে বিয়ে করে স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেন এবং বাবার বাড়িতে না ফেরেন, সেক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারবেন না। বেঞ্চ নির্দেশ দিয়েছে, বাবার সন্দেহের ভিত্তিতে 23 ডিসেম্বর অতিরিক্ত সরকারি আইনজীবী শৈবাল বাপুলির সঙ্গে তার চেম্বারে দেখা করবেন তরুণী। এতে বলা হয়, আইনজীবীর সঙ্গে তরুণীর সাক্ষাতের সময় অন্য কেউ সেখানে থাকবেন না, এমনকি তার স্বামীও নন। আদালতে সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলার পরবর্তী শুনানি আগামী 24 ডিসেম্বর। 19 বছরের এক তরুণী ভিন্ন ধর্মের এক ব্যক্তিকে এ নিয়ে হাইকোর্টে পিটিশন দায়ের করেন মেয়েটির বাবা। বাবার অভিযোগের ভিত্তিতে তরুণীকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতে তরুণী জানান, তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার নিরসনের সঠিক পথ হচ্ছে আমেরিকার এই সমঝোতায় ফিরে আসা এবং সমঝোতার শর্ত অনুযায়ী ওয়াশিংটনের দায়িত্ব পালন করা। গত মঙ্গলবার চুনিং তার সরকারি টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা বলেন। তিনি সুনির্দিষ্ট করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে বর্তমানে যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রধান কারণ হচ্ছে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বের হয়ে যাওয়া, তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা। সেক্ষেত্রে উত্তেজনা নিরসনের সঠিক পথ হচ্ছে এই সমঝোতায় আমেরিকার আবার ফিরে আসা। এর কয়েকদিন আগে চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয় নিয়ে এক ভার্চুয়াল বৈঠকে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার কঠোর সমালোচনা করেছেন। এর পরপরই হুয়া চুনিং টুইটারে এই পোস্ট দিলেন। 2015 সালে ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর 2018 সালের মে মাসে আন্তর্জাতিক এই সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নেয়। ফ্রান্সের একটি গ্রামে পারিবারিক সহিংসতার খবর দিয়ে ডেকে নিয়ে 3 পুলিশ সদস্যকে গুলি চালিয়ে হত্যায় সন্দেহভাজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বুধবার জানিয়েছেন, 48 বছর বয়সী বন্দুকধারী নিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এক নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে মধ্যরাতে ফোন করা হয়েছিল। ফোন পেয়ে পুলিশ সদস্যরা প্রত্যন্ত এলাকাটিতে পৌঁছলে এক ব্যক্তি তাদের উপর গুলি বর্ষণ করে। এ সময় 3 পুলিশ সদস্য নিহত, অপর একজন গুরুতর আহত হয়। সহিংসতা শিকার নারী বাড়ির ছাদে আশ্রয় নেওয়ার পর তাকে নিরাপদে উদ্ধার করে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, গুলি বর্ষণের পর বাড়িটি ঘিরে ফেলে বিপুল সংখ্যক বিশেষ বাহিনীর সদস্যরা। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সেখানে মোতায়েন করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবার ও ফার্স্ট লেডি আসমা আল আসাদকে লক্ষ্যবস্তু করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মনিটর জানিয়েছে, সব মিলিয়ে 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। এর মধ্যে বাশার আল আসাদের স্ত্রী ও তার আত্মীয়দের নাম রয়েছে। আছে সিরিয়ান মিলিটারি ইন্টেলিজেন্সের কমান্ডারের নাম। সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া এবং আসাদের বেশ কিছু নিকটাত্মীয় এই অবরোধের আওতায় পড়বেন। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের সিরিয়া বিষয়ক বিশেষ দূত জোয়েল রেবান সাংবাদিকদের বলেছেন, এই ব্যক্তি ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক
প্রতিষ্ঠানগুলো সিরিয়ান সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানে বাধা দিচ্ছে। তারা প্রকাশ্যেই জাতিসংঘের 2254 নম্বর রেজুলেশনের লঙ্ঘন করছে। আমরা এই অবরোধের মাধ্যমে একজন একনায়কের ক্ষমতা কমাতে চাই। আসাদ সরকারের অর্থদাতাদের ক্ষমতা অবশ্যই সীমিত করতে হবে। করোনা ভাইরাসের নতুন ধরন থেকে কোনো সংক্রমণ নিউ ইয়র্কে ঘটেছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর বলেন, করোনা ভাইরাসের শত শত রূপান্তর ঘটেছে। তার মধ্যে মারাত্মক একটি রূপান্তরিত ধরন যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে। সেটির সংক্রমণে নাকাল যুক্তরাজ্য। অন্যান্য দেশেও করোনার নতুন ধরনটির সংক্রমণ ছড়িয়েছে, তবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ধরনের সংক্রমণ শনাক্ত হয়নি। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সহ স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার নতুন ধরনটি ইতিমধ্যে হয়তো আটলান্টিক পাড়ি দিয়েছে। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো এই আশঙ্কার কথা বলেছেন। সংবাদ সম্মেলনে অ্যান্ড্রু কুমো বলেন, আমরাও জানতে ইচ্ছুক করোনার এই নতুন ধরন নিউ ইয়র্কে কোনো সংক্রমণ ঘটিয়েছে কিনা, তবে এখন পর্যন্ত আমাদের কাছে এ নিয়ে কোনো তথ্য নেই। নতুন রূপান্তরিত ভাইরাসটি শনাক্তের জন্য উচ্চ পর্যায়ের ল্যাব পরীক্ষা লাগে বলে জানান গভর্নর। যেসব হাসপাতালে এমন ল্যাব সুবিধা আছে সেখানে ভাইরাসের শনাক্তের পরীক্ষার জন্য সব সহযোগিতা করা হবে বলে তিনি জানিয়েছেন। নতুন রূপান্তরিত ভাইরাসের উপস্থিতি জানা খুবই দরকার বলে উল্লেখ করেন গভর্নর কুমো। তিনি বলেন, সংক্রমিত কাউকে পাওয়া গেলে আইসোলেশনে নেওয়া হবে, কন্ট্যাক্ট ট্রেসিং করে সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেট ভেঙে দেওয়া হয়েছে। বাজেট পাশ নিয়ে চরম রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দেওয়ার কারণে গত মঙ্গলবার সংসদ ভেঙে দেওয়া হয়। এর ফলে সেখানে আগামী জাতীয় নির্বাচনের প্রশ্ন দেখা দিয়েছে। আগামী 23 মার্চের মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদি তাই হয় তাহলে গত 2 বছরের কম সময়ের মধ্যে ইসরায়েলের চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। নেসেট বাজেট পাশের জন্য তোলা একটি বিল প্রত্যাখ্যাত হওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হয়। এর আগে নেতানিয়াহুর জোটের প্রধান অংশীদার এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজ প্রধানমন্ত্রীকে অসততা এবং ব্যক্তিগত প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার জন্য অভিযুক্ত করেন। সংসদ ভেঙে দেওয়ার কারণে 23 মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এমন একটি সময় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন করোনা ভাইরাসের মহামারী নতুন করে জোরদার হচ্ছে। পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা জোরদার হয়েছে। বিশ্বের শেষ মহাদেশ অ্যান্টার্কটিকাতেও করোনার প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে। পৃথিবীর একেবারে শেষ প্রান্তে হানা দিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। এতদিন পর্যন্ত সেখানে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানা গেলেও সম্প্রতি সেখানে করোনার প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যান্টার্কটিকায় বরফে আচ্ছাদিত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত চিলির একটি গবেষণা কেন্দ্রে করোনার উপস্থিতি ধরা পড়েছে। চিলির সেনাবাহিনী জানিয়েছে তারা অ্যান্টার্কটিকা উপদ্বীপে অবস্থিত বার্নার্ডো এবং হিগিন্স গবেষণা কেন্দ্রের 36 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 26 জনই সেনাবাহিনীর সদস্য। বাকি 10 জন ওই গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনা কর্মী। তাদের সবাইকে ইতিমধ্যে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই গবেষণা কেন্দ্রের রসদ ও কর্মী নিয়ে যাওয়া একটি জাহাজ ফিরে আসার পর জাহাজটির 3 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে চিলির নৌবাহিনী নিশ্চিত করার কয়েকদিন পরেই অ্যান্টার্কটিকায় 36 জনের কোভিড-19 ধরা পড়ল। অ্যান্টার্কটিকায় রোগী শনাক্ত হওয়ার ফলে বিশ্বের 7টি মহাদেশের সবগুলোতেই প্রাণঘাতী করোনার উপস্থিতি নিশ্চিত হলো।